এখনো শেখ হাসিনা যদি বিমানবন্দরে এসে উপস্থিত হয়, তাহলে সরকার কি করবে? সরকারের কাছে কি বিকল্প আছে? সরকার কি কোনো বাহিনীকে, কোনো অরাজক শক্তিকে এয়ারপোর্টে পাঠিয়ে দিবে ওখানে অরাজকতা করার জন্য? ওই দিন কি আছে? ওই অবস্থা কি আছে? ফলে শেখ হাসিনা তার কর্মীদের, তার অনুসারীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই কথাটা বলে যাচ্ছে। দ্বিতীয়ত যে কারণটা সে চাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক চাপ সৃষ্টি করা। বাংলাদেশের রাজনীতিতে সে যে একটা ফ্যাক্টর, সে যে এখনো বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের মধ্যে আছে, নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের রাজনীতির ব্যারোমিটার ভারত আপ ডাউন করাইতে পারে, এটা তার এই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রচারিত হচ্ছে। তুমি দেখো গত 3-4 দিনে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা সবাই তোলপাড় করছে। এমন একটা পর্যায়ে গেছে যে সরকার আজকে বাধ্য হয়েছে সকল মিডিয়াকে বলতে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনত নিষিদ্ধ। যেমন আমরা এখন যে শেখ হাসিনার কথা বলছি, এটাও কিন্তু আমরা ডিজিটাল আইনে পড়ে যাবে, কারণ আইনত নিষিদ্ধ করা হয়েছে। কাজেই শেখ হাসিনা এই জিনিসটা চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা আমাকে আইনত নিষিদ্ধ করেছো, আমার সম্বন্ধে কথা বলতে পারবে না, কিন্তু দেখো আমার সম্বন্ধে সামাজিক রাষ্ট্রীয় পত্র পত্রিকায় বলা বলে হচ্ছে। কেন বলা বলে হচ্ছে? যেহেতু শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্ট শেখ হাসিনা না দিত, নাকে তেল দিয়ে যদি ওখানে ঘুমিয়ে থাকতো, তাহলে কি বক্তব্যটা আসতো? তাহলে কি আপনি বক্তব্য নিয়ে কথা বলতেন? তাহলে কি এটা আলোচনা টেবিলে আসতো? তাহলে শেখ হাসিনার দ্বিতীয় লক্ষণ হলো বাংলাদেশের রাজনীতিতে সে যে এখনো ভূমিকা রাখতে সক্ষম, এটা প্রমাণ করা, এবং বাংলাদেশের রাজনীতিকে তাকে নিয়ে বিবর্তিত হোক, তাকে নিয়ে আবর্তিত হোক, সেই রাজনীতিতে মধ্যমণি থাকুক, এটা তার একটা কৌশল। এটার মাধ্যমে, এটার জন্য সে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তাকে ভারত সরকার সহায়তা করতেছে। ভারত সরকার তাকে সুযোগটা করে দিচ্ছে, যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতির তাৎপর্য বৃদ্ধি করা, তার প্রভাব বৃদ্ধি করা মানে ভারতের রাজনীতির প্রভাব বৃদ্ধি করা। এখানে সোজা অঙ্ক। শেখ হাসিনার প্রভাব বৃদ্ধি মানে ভারতের প্রভাব বৃদ্ধি। এখানে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ভারত একটা গ্রাউন্ড পাবে, শুভেন্দু অধিকারী একটা গ্রাউন্ড পাবে। এখানে তাকে, তার নিরাপত্তার জন্য তারা অংশগ্রহণ করার জন্য একটা আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতিসংঘের কাছ থেকে তারা একটা ম্যান্ডেট পাইতে পারে যে একটা নাগরিক তার দেশে যাচ্ছে, সারেন্ডার করবে, তাকে আইনগত বাধা কেন দেওয়া হবে? এটা ক্যান বি ইস্যুস। কাজে ভারত এই সুযোগটা শেখ হাসিনা দিচ্ছে। দ্বিতীয় যে কারণটা বলছি সেটা বুঝতে হবে, সরকার ইতিমধ্যেই, স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া শুরু হবে। নির্বাচনের সময় দেশের প্রচলিত আইনের নিয়মের ব্যত্যয় ঘটে, প্রশাসনিক শক্তির একটা নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায়। ওই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ওই সময় যাতে আওয়ামী লীগের সকল স্থানীয় স্তরে করতে পারে, সেটার জন্য শেখ হাসিনা একটা আগাম বার্তা দিয়ে রাখতেছেন যে তোমরা ঘাবড়িও না, তোমরা মনে করো না যেদিন গিয়েছে এদিন আবার ফিরে আসবে। সে নিশ্চয় দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, তৃণমূল নেতা কর্মীদেরকে, সমস্ত গ্রাসরুট লেভেল নেতা কর্মীদের যে আমরা নেতাদের নিয়ে আসতেছি, তোমরা ঘাবড়িও না, যেদিন চলে গেছে চলে গেছে, সেই দিন আবার পুনরাবৃত্তি হবে না। এই ধরনের একটা রূপক জিনিস বা এরকম একটা সেন্সেশন জিনিস বা এরকম একটা ইগো সৃষ্টি করতে পারে শেখ হাসিনা। সেই গোটা করলে কি হবে? কার লাভ হবে? স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাভ হবে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাহস বাড়বে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা একটা সংঘাতে যাওয়ার জন্য একটা সাহস পাবে। সংঘাত মানে সরকারের আইন শৃঙ্খলা অবনতি, সরকারের আইন শৃঙ্খলা অবনতি মানে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার অধীনের লঙ্ঘন মানে রাষ্ট্রের সক্ষমতা প্রশ্নবিদ্ধ। কারা আইন শৃঙ্খলা লঙ্ঘন করছে, কোন বাহিনী করছে, কোন রাজনৈতিক দল করছে, এটা তো সরকার বিবেচনা করতে পারবে না। যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, তাহলে সরকারকে এর 100% দায় দিয়ে তুলতে হবে। সেটা কি বিএনপি জামাত সংঘর্ষের কারণে হয়েছে, না বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের কারণে হয়েছে, নাকি এনসিপি আওয়ামী লীগের সংঘর্ষের কারণে হয়েছে, নাকি কমিউনিস্ট পার্টি ভার্সেস এনসিপির জন্য হয়েছে? এটা তো বিষয় না। বিষয়টা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি সে আইন শৃঙ্খলা করতে না পারে, যদি মানুষ যদি সেখানে
মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, মানুষ যদি সেখানে নিরাপদে চলতে না পারে, রাজনীতি প্রচার চালাতে না পারে, তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। সেই নির্বাচন অবস্থায় কি হবে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি এলাকাতেই আওয়ামী লীগের নেতারা নির্বাচন করার জন্য তৎপর, প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করছে। যেখানে সরাসরি সামনে আসতে এখনো সমস্যা আছে, যাদের হয়তো অতীত ভালো না, তারা হয়তো অনেকটা সাবধান হয়ে যাচ্ছে, কিন্তু সে বিভিন্নকে সহায়তা করার চেষ্টা করছে। তুমি তো অষ্টগ্রামে যদি দেখো, সেখানে আওয়ামী লীগ বিশেষ করে আব্দুল হামিদ সাহেবের লোক তো তৎপর, অনেক তৎপর, তার নির্বাচন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের সারা কিশোরগঞ্জ জেলায় দেখো, সেখানে দেখবা যে তৎপর। কাজে শেখ হাসিনার এই বিষয়টি, এই যে তুলপার পর্দার আড়ালে কি ঘটছে, এই খবরগুলো কেন আসতেছে? এটা খবরগুলো সৃষ্টি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা ইজ এ ভেরি স্মার্ট পলিটিশিয়ান। শেখ হাসিনা এত বড় স্মার্ট পলিটিশিয়ান, এত বড় বিপ্লবের মধ্যে তার বাড়ি ঘর গুড়ায় গেছে গা, কিন্তু সে নিরাপদে সরকারি হেলিকপ্টার নিয়ে উড়ে চলে গেছে অন্য জায়গায়। এটা কতটুকু স্মার্ট হইলে পরে বুঝতে পারো। এবং আন্তর্জাতিক চক্র তাকে সহায়তা না করলে সে কিভাবে গেল? প্রস্থান করা, যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করা পরাজয় নয়। আমরা ইংরেজিতে বলি উজ্জ্বল, ওয়ারফেয়ার উজ্জ্বল পরাজয় নয়। যুদ্ধে ক্ষান্ত দেওয়া সন্ধি নয়, পরাজয় নয়। ক্ষান্ত হইতেই পারে বিভিন্ন কারণে, যে মাঝে মাঝে ইউক্রেন রাশিয়ান যুদ্ধের কখনো যুদ্ধ বেড়ে যায়, কখনো যুদ্ধ কমে যায়, কখনো বলে আমরা 7 দিনের জন্য যুদ্ধ বিরতি দিলাম। এটা বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে দেয়। আমরা ইরান ইউএসএ যুদ্ধে দেখছি, আমরা ওই যে জর্দানে বা হামাসের সঙ্গে দেখতেছি কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে 3 দিন 5 দিন, আবার 2 দিন বিরতি, আর কেউ হেরে গেল, কেউ জিতে গেল না। এটা হলো একটা গতি, বিভিন্ন ভাবে চলে। এখানে রাজনীতিতেও শেখ হাসিনা একটা বিরতি দিয়েছে। সে সরকারি হেলিকপ্টার নিয়ে বহাল তবিয়তে ফ্লাই করে দিল্লি চলে গেছে, এবং দিল্লিতে আল্লাহর মতে ভালোই আছে এবং কথাবার্তা বলছে। আজকে আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে যতই গরম করবো, ততই সরকারকে ব্যাকআপে ফেলা হবে। শেখ হাসিনা জানে তার বিপক্ষে যত মিছিল হবে, তার বিপক্ষে যত বক্তব্য আসবে, ততই সরকার ব্যাকআপে পড়বে, ততই সরকারের মানবাধিকার প্রশ্নবিদ্ধ হবে, ততই সরকারকে বলা হবে সরকার নিপীড়নমূলক রাজনীতি করতেছে। এটা ভেরি ট্রিকি জিনিস। শেখ হাসিনার পক্ষে একটা মিছিল করলো, সেই মিছিল তুই বাধা দিলা, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হলো না? রাজনৈতিক পরিবেশ নষ্ট করলো না? তার রাজনৈতিক অধিকার নষ্ট করলো না? হ্যাঁ, যারা বাধা দেয় তাদের হয়তো ইমোশন আছে, তাদের হয়তো আবেগ আছে, কিন্তু সেই আবেগটা তো আইন শৃঙ্খলা ভঙ্গে চলে গেল। যখন আইন শৃঙ্খলা ভঙ্গে চলে যাবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা প্রশাসনিকরা কি করবে? তারা তো আইন রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে জিনিসটা তো শেখ হাসিনা ফেভারে চলে যাবে। আর রক্ষা না করে তাহলে ফেভারে যাবে। কেন ফেভারে যাবে? যে সে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তুমি তো সংবিধান এখন সাসপেন্ড না, বাংলাদেশের সংবিধান এখন সম্পূর্ণভাবে কার্যকর, এবং সেই সম্পূর্ণ কার্যকর সংবিধান রেখে সরকার যা ইচ্ছা তা কাজ করতে পারে না। সরকার আগামী দিনে বেকায়দায় পড়বে। কারণ সংবিধান না থাকলে, অতীতে যারা করেছে, সামরিক শাসকরা করেছে, তারা সবসময় সংবিধানকে সাসপেন্ড করেছে। যার জন্য শেখ হাসিনা আর্টিকেল 7 সংশোধন আসছিল, যে সংবিধান কোন শক্তি আর সাসপেন্ড করতে পারবে না। যদি কেউ সংবিধান সাসপেন্ড করে, তাহলে সেটা পানিশেবল টু ডেথ হবে। এই সংবিধান স্থগিত না করার জন্য এই আইনটা আনা হয়েছিল। এখন তো এই আইনটা উঠে গেছে, হাইকোর্ট তো এই সংবিধানটাকে নালিফাই করে দিয়েছে। এখন সংবিধান সংশোধন দরকার নাই। কয়েকটা আর্টিকেল গত বৃহস্পতিবার দিন মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন তো যে কোনো সময় যে কোনো লোক সাসপেন্ড করতে পারে সংবিধান। এখন আর সাসপেন্ড করা অবৈধ হবে না। কিন্তু পাশাপাশি এটা তো রয়ে গেছে যে জনগণ দেশের মালিক। আর্টিকেল 7 তো চেঞ্জ হয়নি। জনগণ দেশের মালিক, তার মানে জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধানের প্রথমে কি লেখা আছে? জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধান ভায়োলেট করা, সংবিধানকে অবজ্ঞা করা ক্ষমতা সরকার বা অন্য কারো নেই। সরকার শপথ নিয়েছে যে এই সংবিধান তারা মেনে চলবে। সাধারণ জনগণ সংবিধান
শপথ নেয় নাই, এমপিরা শপথ নেয়, তারা যে কোনো সময় সংবিধান পরিমার্জন করতে পারে, সংস্কার করতে পারে। যেটা আমাদের বিরোধী দল থেকে পরিষ্ঠ বলা হয়েছে, কদিন আগে পার্লামেন্টে বলেছে আমরা সংবিধানে সংস্কার চাই, আমরা সংবিধানকে নতুন করে আরো এটাকে উন্নত করতে চাই। কিন্তু তার সংবিধান মেনে, এটা খেয়াল করবে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না। জামাত ইসলাম কখনোই বলে নাই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব, এটা অনেকে বলেছে, তার মুখের কোট আছে, ভাষা আছে, আমরা বলতে চাই না, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যায় না। এই ছুঁড়ে ফেলে দেওয়া যায় নাই বলেই আর্টিকেল 7 সংশোধনী আনা হয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই সংশোধনীটা বাতিল করে দিয়েছে। তারপরেও কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যাবে না, সরকার ছুঁড়ে ফেলতে পারবে না, কারণ সরকার এই বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। কাজেই যদি এর সংস্কার জাতীয় সংসদে করতে চায়, বিরোধ আনতে পারে, অন্য সব দল আনতে পারে, জনগণ বাধ্য করতে পারে সরকারকে যে এই সংবিধান পরিবর্তন করো, এটার পক্ষে আমি, যেটা আমিও চাই সংবিধান সংস্কার হোক, জামাত ইসলামের সবাই আমরা চাই এই সংবিধান সংস্কার হোক। কেউ বলে নাই, আমরা বলছি 71 এই সংবিধানকে সংশোধন করা হোক 2026 সাল বা তার পরবর্তী সময় বুঝি করার জন্য। আমরা দেখেছি এই সংবিধান নিয়ে অনেক সময় অনেক কিছু পরিষ্কার করা হয় নাই, যেমন রাষ্ট্র ধর্ম নিয়ে সংবিধানে একটা ধোঁয়াশা রয়ে গেছে, এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। যেমন আমাদের ওই সমাজতন্ত্র নিয়ে আমাদের ধোঁয়াশা রয়ে গেছে, বাংলাদেশ সমাজতন্ত্র কাজ করছে না, বাংলাদেশ সমাজতন্ত্র নাই, এখন পুঁজিবাদী সমাজ বাংলাদেশ চলতেছে। আমার সংবিধান বলছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, আমার সংবিধান বলছে রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য সবকিছু সরকার চালাবে, সেখানে সংবিধানকে পাশ কাটিয়ে আমরা মুক্তবাজার বাণিজ্য আমরা চালাচ্ছি। এটা সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন, এখানে সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন। ফলে আমরা চাচ্ছি এখানে সংবিধানগুলো সংশোধন করা হোক। আমরা চাচ্ছি সংবিধানে এখন প্রায় আমাদের জনসংখ্যা হয়ে গেছে 20 কোটি কাছাকাছি, একটা 20 কোটি দিয়ে একটি ওয়ান সিঙ্গেল হাউস পার্লামেন্ট চলতে পারে না। 20 কোটি মানুষকে নিয়ে একটি 300 এমপি কে দিয়ে শুধু একটি দেশ চলতে পারে না, 20 কোটি লোকের প্রতিনিধিত্ব হতে পারে না। এখানে আপার হাউস দরকার, সকল রাজনৈতিক দলগুলো বলছে আপার হাউস দরকার, কারণ এটা মূল্য করা দরকার। আমাদের একটি অন্তত বাংলাদেশের 3 থেকে 4টা প্রদেশে ভাগ করা দরকার, কারণ সকল নেতৃত্ব কেন্দ্রীভূত ঢাকা শহর হয়ে গেছে। ফলে কি হচ্ছে, দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেও এখন মন্ত্রী হয়ে যাচ্ছে। মানে টায়ারটা কি, একদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জনপ্রতিনিধি হয়, সেখান থেকে সে সরাসরি পরবর্তী এমপি পাস করে সে মন্ত্রী হয়ে যেতে পারে। আমাদের অনেক মন্ত্রী আছে যাদের ব্যাকগ্রাউন্ড হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাই নেচার 5 বছর সে যে সমস্ত জিনিস নিয়ে কাজ করেছে, সেখানে টিওনোর অধীনে সে টিওনো এবং ওসিকে সকল দুর্নীতিতে সহায়তা করেছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সবসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চালাইতে গেলে সে স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং টিওনোকে তাদের দুর্নীতিতে সহায়তা করতে হয়। তাদের দুর্নীতি সহায়তা না করলে চেয়ারম্যানটা বিপদে পড়ে। যেই চেয়ারম্যান এই মানসিকতা নিয়ে তৈরি হয়ে আসছে, তাকে যদি আপনি আসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বানায় দেন, মন্ত্রী বানায় দেন, তাহলে কি হবে? সেখানে সে দুর্নীতিকে দুর্নীতি মনে করবে না, সেখানে মনে করবে এগুলো কিছু না, এগুলো আমাকে যা বলা হয়েছে তাই। কিন্তু ওনাকে যে বলতে পারে না, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দিতে পারেন না, এইটা তো বুঝার বুদ্ধিদান নাই। কালকে ইন্টারভিউ শুনলাম ওই কনক সরোরা এখানে, যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, তার মানে তাহলে মন্ত্রী কোথায় গেল? সে ডাইরেক্টলি ভায়োলেটিং মিনিস্টার। এটা চলছে দেশে, কি করবেন আপনি বলেন? কি করবেন বলেন? কি করে একজন মাননীয় প্রধানমন্ত্রীও বলতে পারেন? আবার সে বলছে আমি তোমার বন্ধু না, বন্ধু না তোমার কেন বলবে? উনি স্থানীয় সরকার মন্ত্রীকে বলবে, স্থানীয় সরকার দরকার বললে স্থানীয় মন্ত্রী প্রয়োজন মনে করলে তার ইয়াকে বলবে, স্টেট মিনিস্টারকে বলবে। কিন্তু এখানে চ্যানেল ব্রেক করা হচ্ছে। এই সিস্টেম গুলোর কারণে আজকে বাংলাদেশে আমরা মনে করি সংবিধানে কতগুলো সংস্কার আনা প্রয়োজন। সংস্কারের কিছু কিছু জায়গাতে আমাদের সংস্কার প্রয়োজন, এটা আজকে সময়ের দাবি। জনগণ তাই চায়, মানুষ তাই চায়, মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, এবার সবারই দাবি ছিল সংস্কার হবে। ফলে আমি মনে করি কয়েকটি সংস্কার আমাদের অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
আমাদের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক, এটা আরো পরিষ্কার করা দরকার। আমাদের সংবিধানে এখানে অনেক কিছু উজ্জ্বল হয়ে গেছে। এখানে রাষ্ট্রপতিকে আমরা একটা পুতুল বানিয়ে ফেলেছি। রাষ্ট্রপতির কিছুটা ক্ষমতা দেওয়া দরকার, কিছুটা ক্ষমতায়ন করা দরকার, কারণ এখানে ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে না, একমুখী হয়ে যাচ্ছে। ব্যালেন্স অফ পাওয়ার এক জায়গায় চলে যাচ্ছে। আজকে আমরা দেখতেছি প্রধানমন্ত্রীর প্রটোকল বলতে তৈরি হয়ে যাচ্ছে, পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী আলাদা কোনো প্রটোকল নাই। প্রধানমন্ত্রী অলসো ইজ এ মিনিস্টার এন্ড হি ইজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। কাজে এখানে তো প্রধানমন্ত্রীর প্রটোকল হবে না, প্রধানমন্ত্রীর দপ্তর হবে না, কিন্তু আমাদের প্র্যাকটিস করতেছে, সংবিধানে নাই, সংবিধানের স্পিরিটের সঙ্গে যায় না। কাজে আমার সংবিধান সেখানে পরিবর্তন দরকার। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড আপনি প্রাইম মিনিস্টারকে প্রাইম দপ্তর আপনার সংবিধান নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন এসএসএফ কে যেমন আইন করে নিয়ে আসছেন, সেটা তো সাংবিধানিক না। আর্টিকেল 62 অনুযায়ী আর্মি ক্যানট বি ডান লাইক দিস, ক্যানট গো বিহাইন্ড দ্য পলিটিক্যাল পিপল, হি ক্যানট ওয়ার্ক। আর্ম ফোর্সেস রাজনৈতিক নেতৃত্বের পাহারা দিতে পারে না, রাষ্ট্রপতি রাজনৈতিক নেতৃত্ব না। প্রেসিডেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট হইলেও রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার হয়। কাজে এইগুলো অ্যানোমালিস সংবিধানে আছে, এইগুলো আমাদের সংশোধন করা দরকার। তারপরে স্থানীয় সরকারের কাঠামো সম্বন্ধে আমাদের অনেক অ্যাম্বিগুইটি আছে। স্থানীয় সরকার ফান্ডিং কে করবে, স্থানীয় সরকার সুপারভিশন কে করবে, স্থানীয় সরকার অ্যাক্টিভিটিস কে মনিটর করবে, স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সেই সম্পর্কটা কি হবে, তারা কেমনে ইন্টার ফাংশনালি কাজ করবে। এখন একজন সংসদ সদস্য অ্যালটমেন্ট নিয়ে যাবে, ব্রিজের টাকা দিবে, রাস্তার টাকা দিবে, স্কুল বানিয়ে দিবে, কলেজ বানিয়ে দিবে, আর সবাই হরিলুট করে খাবে, এটা তো হতে পারে না। এমপি হ্যাজ দ্য রাইট টু চেক এন্ড ভেরিফাই এন্ড মনিটর, কারণ এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাচ্ছে, আমার ফেডারেল গভর্নমেন্ট যাচ্ছে, স্থানীয় সরকারের বাজেট না। স্থানীয় সরকারের কথা বললে হবে না, স্থানীয় সরকার তার নিজস্ব বাজেটে চলতে হবে। স্থানীয় সরকারের কাজে যদি সংসদ সদস্য হস্তক্ষেপ করতে না পারে, মনিটর করতে না পারে, চেক করতে না পারে, তাহলে স্থানীয় সরকারকে তার নিজস্ব ফান্ডে চলতে হবে, সে নিজস্ব তহবিল সংগ্রহ করতে হবে। তার এই জিনিসগুলোকে আমাদের ব্যালেন্স করতে হবে। কথায় কথা আমার সুশীল সমাজ বলে এমপির এলাকায় কি কাজ। আরে ভাই, এমপি এই যে বাজেটটা পাস করলো, টাকাগুলো তো এমপিরা পাস করেছে, এমপিরা সংসদ সদস্যরা টাকাগুলো তার গ্রামে নিয়ে যাবে, ইউনিয়ন উন্নয়ন দিবে, উপজেলা উন্নয়নে দিবে, ব্রিজ, কালভার্ট, হাইওয়ে, রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বানাবে। টাকাটা তো সরকারের, জনগণ দিছে এমপির মাধ্যমে, এমপি বলে দিয়েছে তাই বাজেটটা হয়েছে। সেই টাকার সুপারভিশন কে করবে? অবশ্যই এমপি করবে। কাজে আমাদের সংবিধানে এরকম একটা কানেক্টিভিটি বা এরকম একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে স্থানীয় সরকারের সঙ্গে, নাহলে ক্ল্যাশ হচ্ছে, বিতর্ক হচ্ছে। এখন দেখা যাচ্ছে সকল চেয়ারম্যানরা সরকারি দলে হতে চায়, কারণ জানি সরকারি দলে সংসদ হইতে পারলে, চেয়ারম্যান হইতে পারলে আয় ব্যয় বাড়বে, বরাদ্দ বাড়বে, পারবে। এটা তো এক ধরনের কলোনিয়ালিজম, এক ধরনের চাপ সৃষ্টি করে, প্রভাব সৃষ্টি করে, বা তাকে দাসে পরিণত করা। কিন্তু পরিষদের চেয়ারম্যানদেরকে আমরা দাসে পরিণত করে ফেলতেছি। তারা একটা ইলেক্টেড হয়ে আসে, টাকা পয়সা খরচ করে, অনেক মেহনত করে, অনেক আশা ভরসা করে পাশ করে, তারপর দেখা যায় তারা টিওনোর বারান্দায় ঘুরতে হয়, ওসির বারান্দায় ঘুরতে হয়, তাকে কেউ জিজ্ঞাসা করে না, তার সামনের থেকে লোক ধরে নিয়ে যায়, সে কিছু বলতে পারে না, তার এলাকায় প্রজেক্ট হয় না, পাশের এলাকায় ডাবল প্রজেক্ট হচ্ছে। এই জিনিসগুলো তো আমাদেরকে একটা সাংবিধানিক ভাবে একটা প্রোটেকশন দরকার। কাজেই সংবিধানের সংস্কার এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, সমস্ত সংস্কার গুলো করতে হবে। করার জন্য পার্লামেন্ট হলো রাইট টাইম, রাইট প্লেস। এখন বাজেট চলে গেছে, আগামী 60 দিনের মধ্যে আবার সংসদ বসার কথা। 60 দিন কেন, 15 দিন, আরো 50 দিন পরে করে, 40 দিনের মধ্যে বসে যান। আমাদের কি কাজ? বসেন, বসে সংবিধান রচনা করেন, নতুন করে সংবিধানকে সংস্কার করেন, কোথায় কোথায় সংস্কার আনতে হবে বসেন, এমপি সাহেব দায়িত্ব দেন, একটা সংসদীয় সংস্কার কমিটি করে দেন, করে কোথায় 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 করা দেখা। অনেক বিজ্ঞ লোকের আছেন, তাহলে আইনজ্ঞ হলে হবে না, আইনের লোক হলে হবে না। এমন লোককে দেন যারা জনগণের ভাষা বুঝে, যারা জনগণের অভিপ্রায় বুঝে, যারা জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা কি সেটা বুঝে। একজন লয়ার বলি তো বুঝে না, লয়ার মানে তো আর লবিস্টার হলে হবে না। ইমপ্লিকেশন অফ ল এন্ড ফাউন্ডেশন অফ ল ইজ নট সেম। লকে প্রয়োগ করা এক মানসিকতা, ল তৈরি করা আরেক মানসিকতা। যে ল প্রয়োগ করে সে তো লয়ের মানসিকতা না, ল তৈরি করা মানসিকতা না। ফলে ল যারা তৈরি করবে তারা হবে সমাজবিদ, তারা হবে দার্শনিক, তারা হবে সমাজ সচেতন ব্যক্তি, যারা সমাজের প্রতি দায়িত্বশীল থাকবে। তারাই আইন প্রণয়নে সহায়তা করবে, তারাই আইন প্রণয়নের
নীতিমালা দিবে। কিন্তু এখন কি হচ্ছে, যে উকিল মামলা লড়বে সেই উকিল আইন তৈরি করে নিয়ে আসতেছে, ফলে যেন তার মামলা সুবিধা হয়। এটা তো কন্ট্রাডিক্টরি, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা হইতে পারে না। কাজে আমি মনে করি এই সকল বিষয় মিলে আমাদের একটা সাংবিধানিক সংস্কার প্রয়োজন, সংবিধানে বিভিন্ন জায়গায় কোন পরিবর্তন দরকার, সেগুলো করা দরকার। এবং শেখ হাসিনা আমাদেরকে আজকে এই দিকে না গিয়ে, সংশোধনের দিকে না গিয়ে, দেশের উন্নয়ন কাঠামোতে না গিয়ে আপনি কি করছেন, শেখ হাসিনা আলোচনা করছেন। দিট ইজ হার অ্যাচিভমেন্ট, এটা তার অর্জন। জাতি এত কিছু ফেলে রেখে, চট্টগ্রামে বন্যায় দিনের পর দিন পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের দুর্গতি বাড়তেছে। আজকে দেখলাম ত্রাণমন্ত্রী বলছেন অনেক জায়গায় ত্রাণ পৌঁছে নাই। ত্রাণমন্ত্রী বলছে অনেক জায়গায় ত্রাণ পৌঁছে নাই। হোয়াট আ স্টেটমেন্ট! তার কি অধিকার আছে কথাটা বলা, অনেক জায়গায় ত্রাণ পৌঁছে নাই? হেলিকপ্টার নাই, সেনাবাহিনী হেলিকপ্টার নাই, সিভিল হেলিকপ্টার নাই, কেন ত্রাণ পৌঁছতে পারলো না? কেন হেলিকপ্টার পৌঁছে দেওয়া গেল না? বাংলাদেশে এই ওয়েদার হেলিকপ্টার চলার মতো, এই বৃষ্টিতে হেলিকপ্টার চলার মতো ক্যাপাবিলিটি আমাদের নাই? আমাদের বিমান বাহিনীর সেই ক্ষমতা নাই ফ্লাই করার? এই বৃষ্টির মধ্যে চলার মতো সক্ষমতা আমাদের নাই? আমাদের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন কি পল্টুন নাই? স্রোতের এগেস্টে কাজ করার মতো কি আমাদের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্ষমতা নাই? আমাদের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গুলো কেন আছে আর্মিতে? তাহলে একটা ত্রাণমন্ত্রী বক্তৃতা দিচ্ছে টেলিভিশনের সামনে, অনেক জায়গায় ত্রাণ পৌঁছতে পারে নাই, যেন সে এখনো বিরোধী দলের নেতা, সাধারণ লোক সে। আরে বেটা, তোমার দায়িত্ব তো পৌঁছে দেওয়া, আর তুই পৌঁছতে পারো নাই, এটা আবার ক্যালক্যাল করে বলতেছ। কতটুকু নির্লজ্জ হলে পরে এটা বলা যায় বলেন? কি পরিমাণ হলে বলা যায়? কালকে দেখলাম কনক সানোয়ার একজন ইন্টারভিউ নিচ্ছে এক মন্ত্রীকে, বলছে আপনার ছেলে কেন ক্রিকেট বোর্ডের এগুলো, ও তো পদত্যাগ করছে। আরে এতটুকু বোধন নাই, পদত্যাগ করা মানে তুমি মোরালি হ্যাভ ডিফিটেড। তোমার ছেলে যে কাজটা করলো, সেই কাজটা পদত্যাগ করলো, তার মানে তোমার মোরাল ডিফিট হয়েছে। মোরাল অ্যাপ্টিটিউড যেখানে যার নাই, যার মোরাল ডিফিট হয়, তাকে মন্ত্রী থাকার যোগ্য থাকে? কারণ আমার তো প্রথমে লেখা আছে যে মানসিকভাবে ভারসাম্যহীন পূর্ণ হইতে হবে। সেটা মানসিক ভারসাম্য না, কারণ তার ছেলের জন্য কোন কাজটা বৈধ সেটা আগে বুঝে নাই, যতক্ষণ মতো জনগণ এটা নিয়ে না করছে। তারপরে সে উল্টা প্রশ্ন করছে, তা আমাদের ছেলে মেয়েরা কি কিছু করে খাবে না? আর কিছু করে খাওয়া আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসে এক জিনিস। তোমার ছেলে ব্যবসাবাজি করো, চাকরিবাজি করো, অসুবিধা নাই, কিন্তু সরকারের কাছে আসবে কেন? কোন যোগ্যতায় আসবে তুমি? এত বড় স্পোর্টসম্যান হয়ে গেছে। কাজে এই জিনিসগুলো, যে সমস্ত মন্ত্রীদের মধ্যে ফিলিংস নাই, সবচেয়ে বড় দুর্ভাগ্য দেখেন বললে তো। আজকে 5 দিন ধরে সারা চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা ডুবে হই হয়ে গেছে। তুমি কি একটা ইমার্জেন্সি মিটিং চট্টগ্রামে দেখেছো? পুরা সমন্বয় করার জন্য কোন একটা টপ লেভেলের কোন সভা হয়েছে? কেউ কি গিয়েছে? বাংলাদেশের পাওয়ারফুল কোন মিনিস্টার কি গিয়েছেন? চট্টগ্রামের মন্ত্রীরা, কক্সবাজারের মন্ত্রীরা কি গিয়েছেন সৌরজীবী তদন্ত করার জন্য? আমি মাননীয় প্রধানমন্ত্রীটা বাদ দিয়ে দিলাম, আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যাবেন। এটা খুব জেনুইন ছিল মাননীয় প্রধানমন্ত্রী সাহেব 2 দিন আগেই চট্টগ্রামে গিয়ে এই বিষয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং করে আসা, করলে ভালো হইতো। এই সমালোচনা করার সুযোগ আমরা পাইতাম না, কিন্তু হয় নাই। তার মানে কি সরকার ইজ নট প্রপারলি ফাংশনিং। সরকারকে কে যেন ঠেলে ঠেলে চালাচ্ছে। সরকার যেন কেমন একমুখী হয়ে গেছে, একজন লোককে ঠেললেই কাজ হয়, না ঠেললে কাজ হয় না। কতগুলো কন্ট্রাডিকশন বললে তোমরা অপরাধ মনে করো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বলেছে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল হবে। আইনমন্ত্রী কোন যুক্তিতে বলতে পারে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে? সুপ্রিম কোর্টে সে রায়টা তো বাস্তবায়িত করার পরে আসবে সেটা। এখন এটা তো রিভিউ হইতে পারে। সুপ্রিম কোর্টের রায়
তো রিভিউ করার সুযোগ আছে। সরকার যদি মনে করে আগামী তত্ত্বাবধায়ক সরকার হওয়া দরকার নাই, সে রিভিউ করতে পারে। সেখানে আইনমন্ত্রী কারোর সঙ্গে আলোচনা না করে, কারোর সঙ্গে কথা না বলে তাৎক্ষণিকভাবে বলতে পারে যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এখানে তো আমরা একটু শেষের দিকে আছি, বিষয় বাড়াচ্ছি আর কি, বুঝছেন না? এখন বিষয়টা হলো যে এইগুলোতে কি হচ্ছে। আমি মনে করি আইনমন্ত্রী সাহেব বিজ্ঞ মানুষ, উনি এটা বলতে পারতেন যে আমরা আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পেয়েছি, আমরা এটা পার্টি ফোরামে আলোচনা করব, সরকারের ফোরামে আলোচনা করব, আলোচনা করে আমরা আপনাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। দ্যাট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট এন্ড এটা প্রোটেক্টিভ, মানে আমার প্রধানমন্ত্রীর জন্য, রক্ষা করার জন্য তার ছিল এটা সঠিক বক্তব্য। ওনাকে তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচনে হবে, মানে আশ্চর্য। হুইজি আইনমন্ত্রী হইলে কি সবকিছু করা যায়? এটা কি আইনমন্ত্রী একা ডিসিশন? এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত লাগবে, তার অনুমোদন লাগবে, তার ক্যাবিনেট অনুমোদন লাগবে, তার দলের অনুমোদন লাগবে, তার রাজনৈতিক অনুমোদন লাগবে, অন্য রাজনৈতিক দলের ঐক্যমতে আসতে হবে। এখন অন্য রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক না চায়, কাজে এই যে তাতে আমি কি বলতে চাচ্ছি যে সরকার কেন যেন ফাংশনাল হচ্ছে না, আমার বক্তব্য সেটা। সরকার যেন কোথায় তার মন্ত্রীদেরকে প্রপারলি ফাংশন করাতে পারতেছে না। আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পাকিস্তানের কি বলছেন বাংলাদেশে আইন শৃঙ্খলা সহায়তা করার জন্য। হোয়াট আ ফানি! পাকিস্তান যার নিজের আইন শৃঙ্খলা কোনো খবর নাই, সে আমাকে আইন শৃঙ্খলার জন্য সহায়তা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। সে জাতির সঙ্গে আহ্বান জানাচ্ছে একটা আন্তর্জাতিক পুলিশ বানাইতে, পুলিশিং করার জন্য আন্তর্জাতিক পুলিশ চক্র বানাইতে। জিও পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স সঙ্গে কি সম্পর্ক আছে? কালকে তো বলে জাতিসংঘের মাধ্যমে আমার স্থানীয় সরকার চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক, কালকে বলবে জানিয়ে স্থানীয় সরকারের মাধ্যমে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেমনে কোঅর্ডিনেট করবে, এটা করে দেওয়া হোক। এগুলো তো ন্যাশনাল বক্তব্য না, এগুলা সরকারের ভাবমূর্তিকে ভালো করে না। যারা শুনে তারাও ভালো চোখে দেখে না, যাদেরকে বলছেন তারাও মনে মনে হাসে। হোয়াট ইজ টকিং? কাজেই পরিশেষে আমি একটা কথায় আসি, সেটা হচ্ছে আমি বিনয়ের সঙ্গে বলছি, রাষ্ট্র ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক। মানুষের দুঃখে যে রাষ্ট্র পাশে গিয়ে দাঁড়াতে পারে না, একটি উপজেলার জন্য 20 লক্ষ টাকা অনুদান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত অপ্রতুল, অত্যন্ত অপ্রতুল। যে হারে মানুষের ভোগান্তি চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এলাকায় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার 20 লক্ষ টাকা অনুদান, এটা হাসি ঠাট্টা পরিণত হয়েছে। যারা আপনাকে দিয়ে কাজটা করিয়েছে তারা সঠিক কাজটা করে নাই। আপনাকে এটা আরো বেশি রেশনাল হওয়া দরকার ছিল, আরো বেশি যুক্তিপূর্ণ হওয়া দরকার ছিল। আপনার ডিসিরা প্রপারলি কাজ করতেছে না, এতেই প্রমাণ হয়। আপনার মন্ত্রণালয় কোঅর্ডিনেশন হচ্ছে না, তার মন্ত্রণালয় ঠিক মতো দেখতেছে না। আপনি পূর্ণবাসন মন্ত্রণালয় কাজ করতে পারে নাই, মানুষকে ইভালুয়েট করতে পারে নাই। এতগুলো মানুষ মারা গেল ভূমিধসে, মারা যাওয়ার ভূমিধসে অস্বাভাবিক কিছু না। বাংলাদেশের মাটির পাহাড় এতদিন বৃষ্টি হলে হইতেই পারে, ভালো জায়গায় থাকলেও ভূমিধস শিকার হইতে পারে, অনেক দেশে ভূমিধস শিকার হয়। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলা আপনাকে দায়ী করছি না আমরা, কিন্তু দুর্যোগ উত্তর দুর্যোগের পরে যে ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো সরকার করতে হবে। কাজে আমি মনে করি বিষয়টি আরো গভীরভাবে চিন্তা করা দরকার। আমাদের শেখ হাসিনার ফোবিয়াতে না ভুগে আসেন দেশটাকে আমরা এমন ভাবে একটা অবস্থান করি যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশে আমরা দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এই বাংলাদেশটা আমার সবার, আমাদের সবার। আমরা এমন কোন উস্কানিমূলক বক্তব্য দিব না, আজকে যেখানে আমেরিকানরা যেগুলো বলতেছে এগুলো থেকে আমরা কান দিব না। আমেরিকান আমাদের ভালো বন্ধু, আমেরিকান সেই বন্ধুত্বের সুযোগ আমরা নিব, তবে আমাদের ক্ষতি করে নয়। আমরা আবারও বলছি, আমরা আমেরিকান গম নিয়ে আসবো, কিন্তু টন প্রতি $300 বেশি দাম দিয়ে নয়। এটা আমেরিকান গভর্নমেন্টকে, আমেরিকান অ্যাম্বাসেডর সাহেবকে আমি অনুরোধ করবো, আপনারা দেখেন, তাহলে আগামী দিনে কিন্তু আপনাকে বানিয়ে বলবে তুমি ব্যবসার স্বার্থে বাংলাদেশকে সাহায্য করতে চাও, আমাদের স্বার্থে নয়। কাজে বিষয়গুলো দরকার, চিন্তা করা দরকার।
আমরা ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক হোক, কারণ আমাদের সবচেয়ে এক্সপোর্ট আর্নিং সোর্স হলো আমেরিকা। আমরা আমেরিকাকে সঙ্গে আমরা আপোষ করে কাজ করতে চাই, তোকে বলে আমরা স্যাক্রিফাইস করতে চাই, কিন্তু আমরা আউট অফ দিস বোথ কান্ট্রি বেনিফিট চাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে আবারও বলবো, শেখ হাসিনা চ্যাপ্টারটা, শেখ হাসিনা তার দৃষ্টিভঙ্গি সঠিক করছে, আমাদের এত বেশি রিয়েক্ট করা ঠিক না। শেখ হাসিনার নাম টিভিতে প্রচার করলে শেখ হাসিনা ক্ষমতা চলে আসবে। শেখ হাসিনার নাম বিভিন্ন পত্রপত্রিকা আসলেই বাংলাদেশ শেখ হাসিনা হয়ে যাবে না। এটা এই হীনমন্যর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার নাম প্রচার হোক, টেলিভিশনে বলা হোক, তার বক্তব্য আসুক, তা থেকে যাওয়া যাবে না। জনগণে বিচার করবে শেখ হাসিনা কে আসতে দিবে কি দিবে না, শেখ হাসিনা আসার প্রয়োজন আছে কিনা আছে, এটা জনগণের উপর ছেড়ে দেন। জনগণে আমাদের সকল কিছু দেখবে। আমরা সংবিধান বলে জনগণ আমাদের অভিপ্রায় হিসাবে সংবিধান। আমরা বলি না জনগণ সকল ক্ষমতা উৎস, আমরা বিশ্বাস করি আল্লাহ সকল ক্ষমতা উৎস। তবে গণতান্ত্রিক পরিবেশে আল্লাহ সেই ক্ষমতাটা জনগণের কাছে ন্যস্ত করেছেন। জনগণ আমাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিবেন, সেই ক্ষমতায় আমরা ক্ষমতাশীল হব।